জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। ফের ময়দানে প্রত্যাবর্তন স্পোর্টস 24-এর। কলকাতা ময়দান মেসি, রোনাল্ডো, বিরাট রোহিতদের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের অজানা কাহিনী, মাঠের খবর, মাঠের বাইরের খবর, খেলার দুনিয়ার সব খবর জানতে সোম থেকে শুক্র রাত 10:30টায় চোখ রাখুন স্পোর্টস 24-এ। আর প্রথমেই চোখ রাখবো ফুটবলের খবরে। দরজায় কড়া নাড়ছে কলকাতা লিগ। আর কলকাতা লিগ মানেই উত্তাল ময়দান। কতটা কঠিন ছিল কলকাতা লিগ খেলা, বা মানসিক অবস্থায় বা কি হতো, স্মৃতি রোমন্থন করলেন প্রাক্তনীরা। 25শে জুন থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ। ইতিমধ্যেই দল গুছিয়ে নিয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এছাড়াও ডায়মন্ড হারবার এফসি, সাধারণ সমিতি থেকে শুরু করে অন্যান্য দলগুলিও রোজ অনুশীলন করছে। কলকাতা লিগ এখনো প্রাক্তনদের কাছে নস্টালজিয়া। ক্লাব কর্তা থেকে শুরু করে সমর্থকদের চাপ, প্রত্যাশা সবকিছু সামলে মাঠে নামতে হতো বলেই জানাচ্ছেন দুই প্রধানে খেলা মেহতাব হোসেন। সবসময় প্রেশার থাকতো। যখন ছোট টিম খেলেছি তখনও অফিসিয়ালদের প্রেশার, তখন ছোট ক্লাবে। যখন বড় ক্লাবে এসেছি সাপোর্টার অ্যাজ ওয়েল মিডিয়া অ্যাজ ওয়েল তোমার অফিসিয়াল। সো এই জিনিসটা যে নিতে পারবে সে সারভাইভ করতে পারবে। কৃষাণুদের পর ভারতীয় ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ বাঁ পায়ে ফুটবলার সম্ভবত অ্যালভিটো ডি কুনহা, তার গলাতেও কলকাতা লিগের স্মৃতিচারণ। Kolkata League is one of the toughest leagues in the world, not only in India. কারণ হচ্ছে কলকাতা লিগ বৃষ্টি আসবে, তার মধ্যে মানে মাঠ কাদা থাকবে। কলকাতা লিগ যারা সার্ভাইভ করতে পারে ওরা যে কোনো টিমে খেলতে পারে। বড় ম্যাচের আগে কিভাবে প্রস্তুতি নিতেন জানালেন দিকপাল ফুটবলার মানস ভট্টাচার্য। বড় ম্যাচ যখন আসতো তখন কিন্তু আলাদা চাপ তৈরি হতো খেলোয়াড়দের ওপর। বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের উৎসাহ, উন্মাদনা এবং খেলোয়াড়দের মধ্যে যে চাপা উত্তেজনা, সেটা কিন্তু লক্ষ্য করার বিষয় ছিল। প্রত্যাশার চাপ সামলাতে পারলে তবেই কিন্তু কলকাতা লিগে সার্ভাইভ করা যায়, এমনটাই মত এই প্রাক্তন ফুটবলারদের। ক্যামেরায় সৌমেনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। আর এই কলকাতা লিগ সহ গোটা মরশুমের জন্য তৈরি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত বছর এফসি কাপে দল সাফল্য পায়নি, আর তাই এবার লক্ষ্য এফসি চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করে সমালোচকদের জবাব দেওয়া। ফের দল বদলের বাজারে টেক্কা দিল মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বাই সিটি এফসি থেকে আপুইয়াকে তুলে নিল তারা। চুক্তির মেয়াদ নিয়ে শেষ রাউন্ডের কথাবার্তা চলছে। বড় কোনো অঘটন না ঘটলে আপুইয়া এবার খেলতে চলেছেন সবুজ মেরুন জার্সি গায়ে। মোহনবাগান সুপার জায়ান্টে সোমবার ছিল ফুটবলারদের মেডিকেল টেস্ট, যেখানে ট্রায়ালে হাজির ছিলেন এবারের আই লিগের সর্বোচ্চ গোলদাতা লাল বিয়াগনিয়া। চোট থাকায় তাকে ট্রায়াল ও মেডিকেল টেস্টে ডাকা হয়েছিল, কিন্তু সূত্রের খবর তার চোট এখনো সারেনি। ফলে তাকে নিয়ে এখনো কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারেনি সবুজ মেরুন শিবির। এরই পাশাপাশি মোহনবাগান শিবির থেকে এবার ছেড়ে দেওয়া হচ্ছে রক্ষণাত্মক মিডফিল্ডার গ্লেন মার্টিন্সকে। কলকাতা লিগের জন্য সুহেল বাটের পাশে কাকে খেলানো যায় তা নিয়ে অঙ্ক সাজাচ্ছেন মোহনবাগান কোচ। কলকাতা লিগ ও ডুরান্ডের পাশাপাশি মোহনবাগানের লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে নিয়ম অনুযায়ী 10 জন বিদেশির নাম নথিভুক্ত করা যাবে। কোচ হোসে মলিনা স্পেন ও ইউরোপের বিভিন্ন দেশে খেলা 5-6 জন ফুটবলারকে আনছেন। এদের মধ্যে থেকেই আইএসএল এর বিদেশিদের বেছে নেবেন তিনি। সব মিলিয়ে শক্তিশালী দল গড়ার দিকেই এগোচ্ছে সবুজ মেরুন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পরপর 3 বারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন, আর এবার 4র্থবারের জন্য খেতাব জয়ের জন্য তৈরি হচ্ছে শতাব্দী প্রাচীন মোহামেডান স্পোর্টিং। এক সপ্তাহ পরে কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলতে নামবেন তারা। মাত্র 5 দিন আগে শুরু হয়েছে মোহামেডান স্পোর্টিং এর প্র্যাকটিস, কিন্তু তা সত্ত্বেও কোচ হাকিম আশাবাদী দল এবার দারুণ ছন্দে খেলবে। গতবারের ফুটবলারদের সঙ্গে বেশ কিছু নতুন ফুটবলারদের ডাকা হয়েছে। তাদের নিয়েই বুধবার সন্ধে অনুশীলন সারলেন সাদা কালো শিবিরের কোচ তন্ময় ঘোষ সহ একাধিক গত বছরে খেলা ফুটবলার এবার রয়েছে মোহামেডানে। যদিও গতবার সারা ফেলে দেওয়া ডেভিড চলে গিয়েছেন ইস্টবেঙ্গলে। সমর্থকদেরকে বুঝতে হবে এখন যে হচ্ছে প্রফেশনাল ফুটবলের যুগ আছে। সে যে প্রফেশনাল প্লেয়ার থাকে, তাদের এজেন্ট থাকে, তাদেরও চিন্তাধারা থাকে কি আমার যতটা কন্ট্যাক্ট ছিল কন্ট্যাক্টে চলে গেছে। এবার নাকি কন্ট্যাক্ট ছিল বলে আমরা ছেড়ে দিচ্ছি, সেরকম কোনো ব্যাপার না। ও কন্ট্যাক্টই আমাদের যা ছিল ও কন্ট্যাক্টের ভেতরেও চলে গেছে। কোচ হাকিম উগান্ডার নাগরিক, তিনি মানছেন কলকাতা লিগ শক্ত লড়াই। প্রথম ম্যাচ 1 সপ্তাহ পরে, তবে তার আগে দল দাঁড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন ডেভিড যাওয়ায় তিনি চিন্তিত নন।
David is now another team's player, so now we focus on our players that we have. So it is also another challenge, and it is also an opportunity for the rest of the other players to live like David when they leave this place. লিগের প্রথম ম্যাচের আগে পিএলএস এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহামেডান। বুধবার দিল্লিতে এফএসডিএল এর সঙ্গে মিটিংয়ে বসেছিলেন মোহামেডানের বিনিয়োগকারী কর্তারা। শুধুমাত্র কলকাতা লিগ নয়, এবার বড় কিছু ফলের আশায় সাদা কালো শিবির। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি24 ঘন্টা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রিলিমিনারি স্টেজের ম্যাচে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। অগস্টের 14 তারিখ তুর্কমেনিস্তানের অল্টিন আসির এফসির সঙ্গে যুব ভারতীতে এই ম্যাচ খেলতে চলেছে কলিঙ্গ সুপার কাপ জয়ী লাল হলুদ শিবির। চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ পর্যায়ে জায়গা করে নেওয়ার জন্য ওয়েস্ট জোন থেকে মোট 4টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। ইস্ট বেঙ্গল, তুর্কমেনিস্তান ছাড়া এই টুর্নামেন্টে অংশ নেবে কুয়েত এবং বাহরিনের ক্লাব। মোট 2টি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ পর্যায়ে জায়গা করে নেবে। ইতিমধ্যেই আইএসএল জয়ী মোহনবাগান গ্রুপ পর্যায়ে জায়গা করে নিয়েছে। এদিকে দলে যোগ দিতে কলকাতা আসার পথে বিমানবন্দরের ছবি পোস্ট করেছেন ইস্টবেঙ্গলের আমন সিকে এবং নাসিব রহমান। এরই মধ্যে শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। আমেরিকার মোট 14টি স্টেডিয়ামে খেলা টুর্নামেন্টের, আর এর মধ্যে আমরা 8টা স্টেডিয়াম বেছে নিয়েছি। সেই 8টার মধ্যে আজ নজর রাখবো 4টি স্টেডিয়ামের প্রস্তুতির উপর। বর্তমানে ইউরো কাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। এরই মধ্যে শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। দেশের বিভিন্ন শহরে মোট 14টি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করা হবে। এক নজরে দেখে নেব কোপা আমেরিকার জন্য কয়েকটি স্টেডিয়াম কিভাবে তৈরি হয়ে উঠেছে। টেক্সাসে এটিএনটি স্টেডিয়ামে কোপা আমেরিকার 2টি গ্রুপ পর্যায়ের ম্যাচ এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে। 2009 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। ভারতীয় মূল্যে প্রায় 11,000 কোটি টাকা ব্যয় করে কোপার জন্য নতুন রূপে সাজানো হয়েছে এই স্টেডিয়ামকে। 80,000-এরও বেশি দর্শক এখানে বসে খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামের ছাদ পুরোপুরিভাবে আলাদা করা যায়। তাছাড়া এই স্টেডিয়ামে রয়েছে একাধিক লাক্সারি সুইটস এবং ভিআইপিদের জন্য অন্যান্য ব্যবস্থা। কোপা আমেরিকার টুর্নামেন্টের জন্য প্রায় 12,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামকে। স্টেডিয়ামের 360 ডিগ্রি হ্যালো বোর্ড সবার আকর্ষণের কেন্দ্র। আর্জেন্টিনা কানাডা ম্যাচ দিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হবে। কোপা আমেরিকার জন্য পুরোপুরিভাবে তৈরি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম। 70,000 আসন সংখ্যার এই স্টেডিয়ামটিকে তৈরি করা হয়েছিল 2020 সালে। বড় টুর্নামেন্টের জন্য 1 লাখ পর্যন্ত বাড়ানো যেতে পারে আসন সংখ্যা। ডাবল সাইডেড 4K হাই ডেফিনেশন ভিডিও বোর্ড এই স্টেডিয়ামের মূল আকর্ষণ। এই স্টেডিয়ামে টুর্নামেন্টের 2টি গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলা হবে। 2002 সালে তৈরি করা হয় টেক্সাসে এনআরজি স্টেডিয়াম। সে বছর প্রথমবার এই স্টেডিয়ামের রিট্র্যাক্টেবল ছাদ, মানে যে ছাদ পুরোপুরিভাবে খুলে যায়, তৈরি করা হয়েছিল। তারপর থেকে একাধিক স্টেডিয়ামে এই ধরনের ছাদ তৈরি করা হয়। 70,000-এরও বেশি দর্শক এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। টুর্নামেন্টের 2টি গ্রুপ পর্যায় এবং প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। জি-কে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। স্পোর্টস মানে একটা আলাদা উত্তেজনা থাকে, এক্সাইটমেন্ট থাকে। সো আমরা সবসময় স্পোর্টসের নিউজ দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই। আমি আবার জি24 ঘন্টাকে অনেক অনেক বেস্ট উইশেস। ময়দানের সবার প্রিয় অনুষ্ঠান ছিল স্পোর্টস 24। এটা দুঃখের ব্যাপার ছিল যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছিলাম না স্পোর্টস 24কে। জেনে খুব ভালো লাগলো। আগামী সোমবার থেকে প্রত্যেক দিন 10:30টাতে আবারও দেখতে পাবো স্পোর্টস 24। ময়দানকে জানতে, ময়দানকে বুঝতে, আপডেটেড থাকতে আপনারাও চোখ রাখুন 24 ঘন্টায় স্পোর্টস 24-এ। দেখছেন স্পোর্টস 24, আর এবার দেখে নেব ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। গ্রুপ পর্যায়ে সবকটি ম্যাচ জিতে বৃহস্পতিবার সুপার 8-এ নামছে ভারত টি20 ওয়ার্ল্ড কাপে। প্রতিপক্ষ আফগানিস্তান। তবে ভারত এতদিন সবকটি ম্যাচ খেলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, আর এবার খেলতে হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এখনো পর্যন্ত যা খবর, কিংস্টন ওভালের পিচ অত্যন্ত মন্থর, ফলে কি কৌশল থাকতে পারে?
অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এমনিতে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া, কিন্তু বিরাট এবং রোহিতের ফর্ম কিছুটা হলেও চিন্তা তো বাড়াচ্ছেই। আর এরকম একটা পরিস্থিতিতে আফগানিস্তান ম্যাচে কি কৌশল হতে পারে? দেখো, এতদিন ইন্ডিয়া ইউএসএ তে খেলছিল, আর কালকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলতে নামবে। কিংস্টন ওভালের পিচ যেমনটা তুমি বললে অত্যন্ত স্লো। সেক্ষেত্রে ভারতীয় দলে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, যে একজন পেসার মোহাম্মদ সিরাজ তাকে বসিয়ে কুলদীপ যাদব, যে গত এক বছরে ভারতের অন্যতম সেরা স্পিনার, তাকে হয়তো প্রথম একাদশে আমরা দেখতে পারি। কারণ অক্ষয় প্যাটেল, রবীন্দ্র জাদেজা রয়েছেন এবং সেখানে তার সঙ্গে কুলদীপ যাদবও খেলবেন। অর্থাৎ একজন পেসার কমানো হচ্ছে, অর্শদীপ এবং বুমরা খেলবেন এবং সিরাজকে বসিয়ে কুলদীপের খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুব বেশি প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে অবশ্যই একটা কনসার্ন জায়গা থাকছেই। রোহিত এবং বিরাট কোহলি তারা ওপেন করছেন, তারা কিন্তু সে অর্থে এখনো ব্যাটে রান পাচ্ছেন না। তো তাদের ব্যাটে রান পাওয়াটা অত্যন্ত আবশ্যক ভারতীয় দলের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বিষয়টা দেখি। দেখো, উল্টো দিকে কিন্তু আফগানিস্তানও কিন্তু অত্যন্ত ভালো খেলেছে গ্রুপ পর্যায়েতে। রশিদ খানের অধিনায়কত্বে অত্যন্ত ভালো খেলেছে, শুধু তাই নয়, রীতিমতো ডমিনেট করেছে। তাই শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু তারা হেরেছে। ফলে আফগানিস্তানে কিন্তু যথেষ্ট মনোবল নিয়েই কিন্তু সুপার 8 ম্যাচে ভারতের মুখোমুখি হবে। তবে বলাই বাহুল্য, এই ম্যাচে ভারত ফেভারিট এবং যেভাবে ভারত খেলেছে তার সঙ্গে যদি রোহিত এবং বিরাটের ব্যাটে রান দেখা যায়, সেক্ষেত্রে শেষ হাসি ভারত হাসে বলাই যায়। শুভদীপ। অর্কদীপ্ত, ধন্যবাদ। আর টি-20 বিশ্বকাপের সুপার 8-এর এই ভারত আফগানিস্তান ম্যাচের আগের দিন বিরাট কোহলিদের কাছে এলো অমূল্য উপহার। তাদের সঙ্গে দেখা করলেন ক্যারিবিয়ান ক্রিকেটের কিংবদন্তি চরিত্র ওয়েসলি হল। বিরাটদের উপহার দিলেন তার নিজের লেখা বই আনসারিং টু দ্য কল। মঙ্গলবার কিংস্টন ওভালে ভারতীয় দলে প্রস্তুতি শিবিরে হাজির প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ওয়েসলি হল। সুপার 8-এ আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে তখন প্র্যাকটিসে মগ্ন রোহিত ব্রিগেড। কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার ওয়েসলি হল বিরাটদের সঙ্গে দেখা করলেন, দিলেন অনেক আড্ডা। আর তারপর ক্যাপ্টেন রোহিত, বিরাট এবং কোচ রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দেন নিজের লেখা বই আনসারিং টু দ্য কলের কপি। আর যাওয়ার সময় বলে গেলেন, বিরাট কোহলি দারুণ ক্রিকেটার, সেই কারণেই কোহলির সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। Well, I gave 3 books today. I gave a book to the captain and another one to the coach and one to Kula. 3 of them, because all 3 of them were great players. ওয়েস্ট ইন্ডিজের হয়ে 48টি টেস্টে 192টি উইকেটের মালিক ওয়েসলি। রয়েছে প্রথম ওয়েস্ট ইন্ডিজ বোলার হিসেবে হ্যাট্রিক করা রেকর্ডও। ওয়েসলি হলের পেপটক আর প্রশংসা বাক্যে কি ব্যাটিং ভাগ্য বদলাবে বিরাটের? সুপার 8-এর ম্যাচের আগে এটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ চলতি টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাটের ফর্ম মোটেও স্বস্তি দিচ্ছে না ক্রিকেট প্রেমীদের। আফগানিস্তান ম্যাচ থেকে কথা বলা শুরু করুক বিরাটের ব্যাট, তামাম ভারতীয় ক্রিকেট প্রেমীদের এটাই প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তিনি প্রিন্স অফ ক্যালকাটা, কলকাতার মহারাজ। ভারত ও বিশ্ব ক্রিকেটের 22 গজ তাকে এই নামেই চেনে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যে এতটা রোমান্টিক মানুষ, তাকে জানতেন? প্রশাসক, ক্রিকেট বিশেষজ্ঞ, উদ্যোগপতি সহ নানা ভূমিকায় বছরভর ব্যস্ততার পর এই মুহূর্তে মার্কিন মুলুক এবং ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রোমান্টিক মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইউরোপ ও আমেরিকা সফরের এক্সক্লুসিভ মুহূর্ত দেখে ফেলল স্পোর্টস 24। শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলীধরন এবার ভারতে শুরু করতে চলেছেন তার অন্য ইনিংস। আগামী বছর শুরুতেই কর্ণাটকের শিল্প জগতে পথ চলা শুরু করবেন মুরলী। কর্ণাটকে নরম পানীয় উৎপাদন কারখানা শুরু করতে চলেছেন মুরলীধরন। সংস্থার নাম মুথাইয়া বেভারেজেস অ্যান্ড কনফেকশনারিজ। কর্ণাটকের শিল্প জগতে মোট 1400 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন মুরলীধরন। ক্রিকেটের পর এবার দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। অলিম্পিক্সের আগেই সোনা জিতলেন নীরজ চোপড়া। ফিনল্যান্ডে পাবন উর্মি গেমসে 85.97 মিটার দূরত্ব পর্যন্ত জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নেন ভারতের এই অ্যাথলিট। অলিম্পিকের আগে এই জয় অবশ্যই নীরজের আত্মবিশ্বাস বাড়াবে।
এই ইভেন্টে রূপো জিতেছেন ফিনল্যান্ডের টনি কেরানেন এবং ব্রোঞ্জ জিতেছেন অলিভার হেলান্ডার। হাওড়ার ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নামকরণ করেছেন সবুজ সাথী ক্রীড়াঙ্গন। কিন্তু অত্যাধুনিক এই স্টেডিয়ামে হয় না কোনো খেলা, তাহলে কি হয়? হয় রাজনৈতিক দলের অথবা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোর রোশনাই, সঙ্গে নাচের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এটাই এখন ডুমুরজলা স্টেডিয়ামের বাস্তব চিত্র। বাম জমানায় তৈরি এই স্টেডিয়ামে সেভাবে খেলাধুলা কোনোদিনই হয়নি। তৃণমূল পরিচালিত হাওড়া পুর বোর্ড গঠন হওয়ার পর নতুন করে সাজানো হয় এই স্টেডিয়ামকে। 3000 আসন সংখ্যা বাড়িয়ে 6000 করা হয়। তৈরি হয় খেলোয়াড়দের থাকার জায়গা, কনফারেন্স রুম, ড্রেসিং রুম, আলাদা অনুশীলনের জায়গা। 11 কোটি টাকা ব্যয় করে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা হয়, কিন্তু কাজের কাজ হয়নি, শুরু হয়নি খেলাধুলো। স্টেডিয়াম ব্যবহার হয় সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য। এলাকার বাসিন্দারাও চাইছেন অবিলম্বে স্টেডিয়ামে খেলা শুরু হোক। এখানে ক্রীড়ার কোনো অনুষ্ঠান হয় বলে আমাদের ধারণা নেই বা আমাদের দেখাও নেই। আমরা লোকাল মানুষ হিসেবে যেটা দেখছি, এখানে কিছু রাজনৈতিক অনুষ্ঠান হয় আর কিছু ওই হিন্দি চটুল গানের ফানের অনুষ্ঠান, জলসা জাতীয় জিনিস হয়। কিন্তু ক্রীড়ানগরী হাওড়ার মানুষ হিসেবে বলছি, অবিলম্বে এই ক্রীড়া প্রাঙ্গণটিকে ক্রীড়াঙ্গন হিসেবে প্রতিষ্ঠা করা হোক। ডুমুরজলা স্টেডিয়ামে কেন খেলাধুলা আরম্ভ হচ্ছে না, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রশাসনিক কর্তারা। তাদের মুখে শুধু প্রত্যাশার বাণী। পৌর নিগম থেকেও আমরা করব, স্পোর্টস ইভেন্ট এখানে অ্যারেঞ্জ করব। তো এটা একটা পরিকল্পনা আছে, তবে এটা একটু সময় নেবে, কিন্তু এটা আমরা প্রসেসে আছি এবং আমি আশা করছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে একটা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন নিয়ে এটাকে করেছিলেন এবং সবুজ সাথী ক্রীড়াঙ্গন, এটা দিদিরই দেওয়ার নাম, তো আমরা সেটার সাথে সামঞ্জস্য রেখে এটাকে তাড়াতাড়ি আমরা চালু করতে পারব। সবুজ সাথী ক্রীড়াঙ্গন বলে এই স্টেডিয়ামের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্রীড়াঙ্গনে কবে খেলা শুরু হবে তারই অপেক্ষায় সবাই। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। একসময় ভারতের বাজার কাঁপাতো উলুবেড়িয়ার শাটল কক, তবে এখন সবই অতীত। বিদেশি শাটল ককের রমরমায় উলুবেড়িয়ার কক শিল্পের দৈন্যদশা প্রকট। সরকারি সাহায্যে আবারও এর অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। টি-20 বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স, আইসিসির টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনবদ্য স্মৃতি মান্দানা ১৭ রান করার পাশাপাশি নিলেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট। ক্রোয়েশিয়ার জন্য ইউরো রাউন্ড অফ 16-এ যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল।
স্পেনের বিরুদ্ধে 3-0 ব্যবধানে হারার পর আলবেনিয়ার বিরুদ্ধে 2-2 ফলে ড্র করল লুকা মদ্রিচের দল। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। তবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10:30টায় খেলার সমস্ত খবর নিয়ে হাজির থাকছি। নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।